তোমরা কোণারকের নাম নিশ্চয়ই শুনেছ। কোণারক পুরী থেকে প্রায় 18 মাইল দূরে। সেখানে খুব পুরানো একটা ভাঙাচোরা সূর্য মন্দির আছে। মন্দিরের বেশিরভাগ এখন ভেঙে পড়েছে বটে, কিন্তু যেটুকু এখনো দেখতে পাওয়া যায় তা এত সুন্দর যে পৃথিবীর সব দেশ থেকে দর্শকেরা দলে দলে আসে আগ্রহের সঙ্গে। কোণারক ও পুরী ধামের মাঝখানে 18 মাইল জায়গাটাকে মরুভূমি ছাড়া আর কিছুই বলা যায় না। এই মরুভূমির একদিকে দাঁড়িয়ে আছে জগন্নাথের মন্দির, আর একদিকে রয়েছে কোণারকের সূর্য মন্দির। একদিকে দেখা যায় অনন্ত সমুদ্র এবং আর একদিকে আকাশের সীমারেখা পর্যন্ত চলে গেছে অনন্ত বালির প্রান্তর। এই বালুকার রাজ্যে ছোটখাটো একটি ঘন জঙ্গলের শ্যামলতা পাওয়া যায় কেবল কোণারকের ভাঙা দেউলের আশেপাশে। এই বন জঙ্গলের মধ্যেই একটি সরকারি ডাক বাংলো আছে। আমি যখন সেই বাংলোয় গিয়ে আশ্রয় নিয়েছিলাম তখন সেখানে এক তান্ত্রিক সন্ন্যাসীর নির্জন আশ্রয় দেখেছিলাম। বাংলোর ভেতরে দুখানি শোবার ঘর, তার একটিতে ছিলাম আমি, আর একখানি দখল করেছিলেন আর একজন অপরিচিত ভদ্রলোক। পরে অবশ্যই তার সঙ্গে পরিচয় হয়েছিল। তার নাম পূর্ণবাবু, কলকাতার কোনো কলেজের অধ্যাপক। এখানে এসেছেন কোণারকের মন্দির দেখবার জন্যে। কোণারকের মন্দির থেকে খানিক তফাতে এগিয়ে গেলে পাওয়া যায় চন্দ্রভাগা নদী। একদিন সন্ধ্যার কিছু আগে আমি এই নদীর ধারে বেরিয়ে বেড়াচ্ছি। হঠাৎ আমার পায়ে কিসের ঠোক্কর লাগলো। আরে এটা আবার কি? হেঁট হয়ে চেয়ে দেখি বালির ভেতর থেকে কি একটা জিনিসের আধখানা বাইরে বেরিয়ে রয়েছে। খানিক টানাটানি করতেই জিনিসটার সবখানি বাইরে বেরিয়ে এলো। ভালো করে পরীক্ষা করে বুঝলাম সেটা অদ্ভুত আকারের এক বাঁশি। অন্যমনস্কভাবে সেটাকে হাতে নিয়ে আমি আবার বাংলোর দিকে ফিরলাম। যখন বাংলোর খুব কাছে এসে পড়েছি তখন কেন জানি না আমার মনে হলো একবার পিছন ফিরে তাকানো উচিত। সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়ে দেখি নদীর ধার থেকে একটা মানুষের মূর্তি হনহন করে আমার দিকেই এগিয়ে আসছে। তার যেন খুব তাড়া, অথচ সে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না। অন্তত তার ভাবভঙ্গি দেখে আমার এই রকমই মনে হলো। সে যেন আসছে আসছে আসছেই, সে আসছে অথচ আসতে পারছে না। সন্ধ্যার আসন্ন অন্ধকারে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখা যায় না, অথচ তাকে ভালো করে দেখবার জন্যে মনের ভিতরে একটা অকারণ কৌতূহল জেগে ওঠে। বাংলোর ঘরের ভিতর বসে বাতির আলোতে বাঁশিটাকে ভালো করে পরীক্ষা করে দেখলাম। বাঁশিটা মোটেই একালের নয়, তামার বাঁশি, এবং বয়সে হয়তো কোণারক সূর্য মন্দিরের মতোই সুপ্রাচীন। তার গায়ে কতকগুলি যেন অক্ষর খোদা রয়েছে, কিন্তু সেগুলো যে কোন ভাষার অক্ষর
কিছুই বোঝা গেল না। এই সেকেলে বাঁশিটা কখনো বাজে কিনা দেখবার জন্যে তার রন্ধ্রে একবার ফুঁ দিলাম। আমার সেই সামান্য ফুঁয়ে বাঁশিটা হঠাৎ আশ্চর্য তীক্ষ্ণ ও তীব্র স্বরে বেজে উঠল। বাঁশি যে এত জোরে বাজতে পারে এটা আমার কল্পনারও অতীত ছিল। অত্যন্ত চমকে উঠে বাঁশিটা টেবিলের ওপর রেখে দিলাম এবং সঙ্গে সঙ্গে শুনলাম একটা এলোমেলো ঝোড়ো হাওয়া বাইরের থেকে ঘরের ভিতরে যেন ঝাঁপিয়ে পড়ল। বাতিটা নিভে গেল। জানলা বন্ধ করে আমি আবার বাতিটা জ্বাললাম এবং তারপরেই শুনলাম ঘরের দরজায় কে যেন করাঘাত করছে। আস্তে আস্তে উঠে দরজা খুলে দিলাম। আর একটা ঝোড়ো হাওয়ার দমকা এসে ঘরের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম আমারই মনের ভুল, দরজায় শব্দ হয়েছে হাওয়ার জন্যে। সেই রাতে হাওয়ার জোর যেন ক্রমেই বেড়ে উঠতে লাগলো। দরজা জানালায় ক্রমাগত ঠেলা মেরে পাগলা হাওয়া কেবলই যেন ঘরের ভেতরে আসতে চায়। তার আওয়াজ শুনে আমার মনে হলো কোণারকের প্রাচীন ভগ্ন মন্দিরের আত্মা যেন করুণ আর্তনাদ করছে, যেন দেউলের সমস্ত পাথরের মূর্তি হঠাৎ আজ জ্যান্ত হয়ে কাতর কান্না শুরু করে দিয়েছে। অসংখ্য যক্ষ রক্ষ কিন্নর ও নাগকন্যার দল যেন এই বাংলোর চারিদিকে ঘিরে দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে, দরজায় করাঘাত করছে। এরকম সব কথা মনে হওয়া মনের পক্ষে খুব ভালো অবস্থার লক্ষণ নয়। মন থেকে এইসব দুশ্চিন্তা তাড়িয়ে এখন ঘুমোবার চেষ্টা করাই উচিত। চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খানিক পরে চোখে একটু তন্দ্রার আমেজ এলো, কিন্তু ঘুম আসবার আগেই আমার কেমন সন্দেহ হলো যে বিছানায় আমি আর একলা নই। আমার পাশেই যেন আর একজন কেউ শুয়ে আছে। টেবিলের ওপরে বাতিটা তখনও জ্বলছিল। সেই আলোতে আড়ষ্টভাবে পাশ ফিরে দেখলাম বিছানায় আমি ছাড়া আর কেউ নেই। নিজের মিথ্যে ভয়ে নিজেই মনে মনে হেসে আমি আবার চোখ মুড়ে ফেললাম। কিন্তু তখনই আবার মনে হলো আমার পাশে আর একজন কে শুয়ে পড়েছে। কিন্তু এবার এই অলীক কল্পনা নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি নিদ্রা দেবীর আরাধনায় নিযুক্ত হলাম। সকালবেলায় বেড়াতে বেরিয়েছি পূর্ণবাবুর সঙ্গে দেখা। তিনি কিরকম এক চোখে আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি পূর্ণবাবু, আমাকে কি কিছু বলতে চান? আগে হ্যাঁ, মানে কাল সারা রাত কি আপনার ভালো ঘুম হয়নি? কেন বলুন দেখি? না মানে কাল সারা রাত আপনার ঘরের ভেতর থেকে এই নানা রকম শব্দ এসেছে কি না? এই কে যেন এই চেয়ার টেবিল সরাচ্ছে, ঘরময় লাফালাফি আর ছোটাছুটি করে বেড়াচ্ছে, দুমদুম করে জানলা খুলছে বন্ধ করছে। এই সব গোলমালে আমিও কাল রাতে ঘুমাতে পারিনি, বুঝলেন? কিন্তু এ তো ভারী আশ্চর্যের কথা।
কাল সারা রাত আমার তো ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। আর তাহলে আমারই বোধ হয় শুনতে ভুল হয়েছে। এই শব্দগুলো হয়তো অন্য কোনো জায়গা থেকে এসেছে। এমনি সব কথা বলতে বলতে ফিরে এসে আমরা বাংলোর বারান্দার উপরে উঠেছি, এমন সময় আমার ঘরের ভেতর থেকে হাউমাউ করে চেঁচাতে চেঁচাতে একটা বালক ছুটে বেরিয়ে এলো। বাংলোর দারোয়ানের ছেলে। সে ভয়ে ঠক ঠক করে কাঁপছে দেখে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আরে এই কি হয়েছে, কি হয়েছে, এমন করছিস কেন? বসে আছে। দৌড়ে ঘরের ভিতরে গিয়ে হাজির হলাম। কেউ নেই খাটের উপরে, কেবল বিছানার চাদরটা এলোমেলো হয়ে গুটিয়ে পাকিয়ে ঘরের মেঝে পড়ে রয়েছে। বালকটি বলল, না না, সে ওই খাটে বসেছিল, ঠিক যেন একটা সাদা কাপড়ের তৈরি মূর্তি। আমাকে দেখে সে খাট থেকে নেমে এলো। পূর্ণবাবু বললেন, বোধ হয় এখানকার কোনো লোক চাদর মুড়ি দিয়ে ছেলেটাকে ভয় দেখিয়ে আবার পালিয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। সেদিন সন্ধ্যার পর টেবিলের ধারে বসে বই পড়ছি। হঠাৎ চোখ পড়ল সেই তামার বাঁশির দিকে। এই ছোট্ট বাঁশিটা কাল কিরকম জোরে অস্বাভাবিক স্বরে বেজে উঠেছিল, সে কথা মনে পড়ল। এমন অদ্ভুত গড়নের বাঁশি কখনো দেখিনি, এমন তীব্র আওয়াজ কখনো শুনিনি। বাঁশিটাকে আবার তুলে নিয়ে বাজাবার চেষ্টা করলাম। একটা মাত্র ফুঁ দিতেই বাঁশিটা এমন বিকট স্বরে বেজে উঠল যে আমার কান যেন ফেটে গেল। পর মুহূর্তেই বাইরের থেকে বিষম ঝোড়ো হাওয়া হু হু করে ঘরের ভিতরে ঢুকে পড়ে আলোটাকে দিলে নিভিয়ে। ঘরের জানালা দরজা বন্ধ করে আলোটা আবার জ্বেলে অবাক হয়ে ভাবতে লাগলাম, বাইরে কোনো দুর্যোগ নেই, তবু আচমকা এমন ঝোড়ো হাওয়া জাগে কেন? কালও এই ব্যাপার হয়েছিল, আজও তাই। খাটের দিকে চোখ গেল। বিছানার চাদরখানা আপনা আপনি তাল পাকিয়ে গুটিয়ে যাচ্ছে। এও কি সম্ভব? নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। চোখ দুটো দুহাতে রগড়ে ভালো করে আবার তাকিয়ে দেখি, খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে এক কিম্ভূত কিমাকার মূর্তি। ধবধবে কাপড়ের মতো সাদা তার দেহ, তার হাত আছে, পা আছে, মাথা আছে, কিন্তু চোখ, নাক, ঠোঁট কিছুই দেখা যায় না। কি ভয়ানক! মূর্তিটা উঠে দাঁড়ালো, দুদিকে দুহাত বাড়িয়ে বাঁধো বাঁধো পায়ে যেন কি ধরার চেষ্টা করতে লাগলো। তার ভাবভঙ্গি অন্ধের মতো। কিন্তু কিন্তু সে কাকে খুঁজছে? আমাকে আমাকে খুঁজছে? এ কথা মনে হতেই দারুণ আতঙ্কে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই শব্দ পেয়েই অন্ধ মূর্তিটা বেগে আমার দিকে আসতে লাগলো। আমি এক লাফে দরজার কাছে এসে পড়লাম। পাগলের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে চেঁচাতে লাগলাম, রক্ষা করো, রক্ষা করো, আমাকে রক্ষা করো। চারিদিক থেকে দ্রুত পায়ের শব্দ পেলাম।
পূর্ণবাবুর গলা শুনলাম। আরে আরে ব্যাপার কি মশাই? আরে কি হলো, কি হলো, ব্যাপার কি? ঘরের ভিতরে সেই সাদা কাপড়ের মূর্তিটা, সেই সাদা কাপড়ের মূর্তিটা। দু হাতে চোখ চেপে মাটির উপরে বসে পড়ে আকুল স্বরে বললাম। সকলেই ঘরের ভিতরে গেল। পূর্ণবাবু উচ্চ স্বরে বললেন, কোথায়? কই, কেউ তো নেই এখানে। হতভম্বের মতো ঘরে ঢুকে দেখলাম মূর্তি অদৃশ্য হয়েছে। মেঝের উপরে দরজার কাছে বিছানার চাদরখানা গড়াগড়ি দিচ্ছে। এমন সময় কোনারক মঠের সেই তান্ত্রিক সন্ন্যাসী ঘরের ভেতরে ঢুকে বললেন, আরে কি হয়েছেটা কি? এখানে এত গোলমাল কেন? বলতে বলতে তার চোখ হঠাৎ টেবিলের উপরে পড়ে খানিকক্ষণ স্থির হয়ে রইল। তারপর তিনি এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে তামার বাঁশিটা তুলে নিয়ে সেটা গভীরভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তারপর বললেন, এটা এখানে কেমন করে এলো? আমি আমি ওটা চন্দ্রভাগা নদীর তীরে কুড়িয়ে পেয়েছি। এ বাঁশিটাকে আমি সমুদ্রে বিসর্জন দিতে চললাম। এ হচ্ছে জাদুকরের অভিশপ্ত বাঁশি। এ অমঙ্গলকে ডেকে আনে।